সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ক্র্যাক ইউর জব। আজকে আমরা এই ভিডিওতে দেখব আমাদের যে আরআরসি গ্রুপ ডি প্রিভিয়াস ইয়ার পেপারে সলিউশন চলছিল, আজকে তার 20 নম্বর ভিডিও। এর আগে 19টা ক্লাস আপলোড করা হয়ে গেছে। তো যারা এখনও ভিডিওগুলো দেখোনি, প্লেলিস্ট করা আছে খুব সুন্দরভাবে। আমি তার লিঙ্ক ডেসক্রিপশন বক্স এবং কমেন্টেও দিয়ে দিচ্ছি, তোমরা সেখান থেকে গিয়ে অবশ্যই দেখে নিও। আজকে দেখবো আমরা 26শে আগস্ট 2022-এর সেকেন্ড শিফটের কোশ্চেনগুলো। টোটাল 25টা কোশ্চেন আছে এখানে। তোমরা ভালোভাবে প্র্যাকটিস করে যাও, দেখবে এখান থেকে যে 20 থেকে 22টা টপিক থেকে অঙ্কগুলো এসেছে, তোমাদের কিন্তু একবার করে রিভিশন হয়ে যাবে। আর বেশি করে যত বেশি রিভিশন করবে পরীক্ষার হলে তোমরা তত বেশি ফাস্ট অঙ্ক করতে পারবে। আর এই টোটাল ক্লাসের পিডিএফ এই ক্র্যাক ইউর জব এই টেলিগ্রাম চ্যানেলে আপলোড করা হয়। তো যারা জয়েন করোনি এখনই জয়েন করে নাও। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্স এবং কমেন্ট বক্সেও দিয়ে দিচ্ছি। তাহলে চলো শুরু করা যাক আজকের ফার্স্ট কোশ্চেন। দেখো বলেছে 4 + 4 টু দি পাওয়ার n-5 = 260 হলে এটার মান কত। আচ্ছা, এখান থেকে 4কে যদি আমি এপাশে নিয়ে যাই তাহলে কী পড়ে থাকবে, 4-এর পাওয়ার n+n+5 = 4 এপাশে চলে গেলে মাইনাস হয়ে যাবে, অর্থাৎ 256। তাহলে এখান থেকে 4-এর পাওয়ার এরকম রেখে দিই, n+n+5 = দেখো 256কে আমরা কী লিখতে পারি, 256কে আমরা কী লিখতে পারি, 4-এর পাওয়ার 4 লিখতে পারি। ঠিক আছে, 4-এর পাওয়ার আমরা কী লিখতে পারি, 4। এখানে ভালো করে দেখো বেস আমার সেম আছে, তাহলে আমি এই দুটোকে কম্পেয়ার করতে পারি যে n+5 = 4, তাহলে n-এর মান কত হয়ে যাবে, -1। ঠিক আছে, n-এর পাওয়ার কত হয়ে গেল, -1। এবার আসো এখানে জাস্ট মান বসিয়ে দাও, 5-এর পাওয়ার কী হয়ে যাবে, -1 + 3, তাহলে 5-এর পাওয়ার কী হচ্ছে, আলটিমেটলি আমার 2 হয়ে যাচ্ছে, 5-এর স্কোয়ার মানে 25। সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান সি, 25। বোঝা গেছে। নেক্সট কোশ্চেন বলেছে 27, যদি 27 এবং n এর লসাগু 54 এবং গসাগু 9 হয় তাহলে n কত। আচ্ছা, দুটো সংখ্যা দেওয়া আছে, একটা হচ্ছে 27 এবং আরেকটা আছে হচ্ছে n। এদের লসাগু 54 দেওয়া আছে এবং গসাগু 9 দেওয়া আছে, তাহলে n কত হবে। দেখো একটা ছোট সূত্র আছে না, যে দুটি সংখ্যার গুণফল, দুটি সংখ্যার গুণফল কী জানি আমরা, লসাগু ইন্টু গসাগু। তাহলে এখান থেকে দুটি সংখ্যা কী কী আছে আমার, 27 ইন্টু n আছে, আর লসাগু গসাগু কত দেওয়া আছে, 54 ইন্টু 9। এখান থেকে যদি কাটাকাটি করে দেখো 27 পাশে নিচে চলে যাবে, তা আমি ডাইরেক্ট করেছি 27 যে 54কে কাটলে 2 হয়ে যাবে, n-এর মান কত হয়ে গেল আমার, 18। তাহলে সঠিক অ্যান্সার হবে অপশান ডি, 18। নেক্সট বলেছে রামের বর্তমান বয়স ভীমের থেকে 6 বছর কম। এই লাইনটা ভালো করে বুঝবে, রামের বর্তমান বয়স বলেছে ভীমের থেকে 6 বছর কম। 3 বছর পর ভীমের বয়স রামের দ্বিগুণ হবে। কে কে আছে, রাম আর ভীম। ঠিক আছে, রাম আর ভীম। বলেছে 3 বছর পর ভীমের বয়স রামের বয়সের দ্বিগুণ হবে, অর্থাৎ রামের বয়স যদি তখন 1 হয় তাহলে ভীমের কত হবে, 2 হবে। এই যে এখানে যে অনুপাতটা বলেছে, এই অনুপাতের পার্থক্য কত, 1। কিন্তু দেখো বলেছিল কি যে রাম আর ভীমের বর্তমান বয়সের যে পার্থক্য সেটা 6 বছর। বয়সের পার্থক্য তো আমার কমেও না বাড়েও না, তাহলে আমি বলতে পারি 1 মানে কত, 6। তাহলে সেইভাবে 2 মানে কত হয়ে যাবে, 12 বছর ভীমের বয়স, আর রামের বয়স 6 বছর। এবার এই যে বয়সের এই যে অনুপাতটা বা এই যে বয়সটা আমাদের বেরিয়েছে, এটা কত ছিল, 3 বছর পরে। রামের বয়স বের করতে বলেছে এখনকার। ঠিক আছে, তাহলে এখন বয়স কী হবে আমার, 3 বছর কম হবে, 3 বছর পরে 12 হবে, তাহলে বর্তমানে আমি ফিরতে গেলে কী করবো, আমি 3 মাইনাস করব, অর্থাৎ ভীমের বয়স কত হয়ে যাবে, 9। আর বের করতে বলেছে রামের বয়স, আচ্ছা এই দিকে করবো, তাহলে এরও তো 3 মাইনাস হবে, 3 বছর কম হবে, অর্থাৎ 3 বছর। তাহলে রামের বয়স কত, অপশান ডি, 3 বছর। দেখো বলেছে এ যদি একটি সূক্ষ্মকোণ হয় তবে tan স্কোয়ার এ প্লাস sec a = 11। আচ্ছা, তাহলে cot a এর মান কি হবে। ছোট্ট একটা তোমাদের আইডেন্টিটি আছে, দেখো sec স্কোয়ার থিটা মাইনাস tan স্কোয়ার থিটা = 1 হয়, হয়তো। এবার দেখো মাইনাস tan স্কোয়ার থিটা = কী পড়ে থাকবে, ওপাশে গেলে 1 প্লাস sec স্কোয়ার থিটা হয়। এবার দেখো এপাশে মাইনাস আছে, তো এখানে আমরা মাইনাস রাখবো না, তাহলে কী করবো, মাইনাস দিয়ে গুণ দিয়ে দেবো, তাহলে এপাশে হয়ে যাবে আমার tan স্কোয়ার থিটা, আর ওপাশে হয়ে যাবে 1 মাইনাস sec স্কোয়ার থিটা, সরি 1 মাইনাস নাই, sec স্কোয়ার মাইনাস 1 হবে, এটা sec স্কোয়ার মাইনাস 1, বোঝা গেল, মানে sec স্কোয়ার থিটা মাইনাস 1।
তাহলে এবার দেখো এখানে আমরা এটা বসিয়ে দিতে পারি, ট্যান স্কোয়ারের জায়গায় সেক স্কোয়ার মাইনাস 1 আমরা বসাতেই পারি। তাহলে এটা হয়ে যাবে সেক স্কোয়ার থিটা মাইনাস -1 প্লাস সেক এ। দেখো এটা থিটা না, ঠিক আছে, এটা এ হবে, কারণ এখানে যে কোণের মান সেটা এ দেওয়া আছে। সমান সমান কী আছে 11, বোঝা গেছে। এবার দেখো এখান থেকে যদি আমরা লিখি সেক স্কোয়ারে -11 প্লাস সেক এ, আর এই 11টাকেও এ পাশে নিয়ে আসো, অর্থাৎ কী হয়ে যাবে -11 সমান সমান 0। এখান থেকে সেক স্কোয়ারে প্লাস সেক এ, দেখো এই -11 আর এখানে কি আছে -1 আছে, ঠিক আছে, এখানে আছে -1। তাহলে কী হয়ে যাবে এখানে -12 হয়ে যাবে সমান সমান 0। এবার দেখো এটা একটা কোয়াড্রেটিক ইকুয়েশন চলে এসেছে। তাহলে এটাকে যদি আমরা সলভ করি তাহলে সেক স্কোয়ার এ, মাঝখানে আমার সেক এ আনতে হবে, আর গুণ করলে 12 হবে, তাহলে প্লাস 4 সেক এ -3 সেক এ। দেখো অ্যাকচুয়ালি এই যে 12 দেওয়া থাকে, এই পাশে যেটা থাকে, যেটা কনস্ট্যান্ট থাকে আমাদের, সেটার উৎপাদক বের করতে হয়। উৎপাদক কী কী হয়, 4 আর 3 হয়, আবার 2 6 হয়, 1 12 হয়, এগুলোই তো হয়। এবার দেখো এদের যোগ বিয়োগ করে কিন্তু আমার মাঝখানের এটা আনতে হবে, ঠিক আছে। দেখো 2-এর থেকে 6 বা 6-এর থেকে 2 কোনোভাবেই কি আমরা একটা সেক আনতে পারি না। কিন্তু দেখো 4টে সেকের থেকে 3টে সেক বাদ দিলে আমাদের একটা সেক পড়ে থাকে। আবার 3 আর 4 গুণ করলে 12 হয়, বোঝা গেছে। তাহলে কেন আমরা এইভাবে করি, এবার এখানে হয়ে যাবে -12 সমান সমান 0। এবার এখান থেকে আমরা সেক কমন নেব, এসিসি, সেকে কমন নিলে স্কোয়ার আর থাকবে না, সেক এ প্লাস 4 পড়ে থাকবে। এখান থেকে যদি -3 কমন নিই তবুও এখানে কি পড়ে থাকবে, সেক এ প্লাস 4 সমান সমান 0। তাহলে আলটিমেটলি আরেকবার আমরা কমন নিলে সেক এ প্লাস 4 একবার হবে, আর একবার সেক এ -3। তাহলে সেকের মান কী হয়ে যাবে, সেক এর মান হয়ে যাবে আমাদের একবার কী হবে 4 -4, আর একবার কী হয়ে যাবে সেক এ সমান সমান 3, বোঝা গেছে। একবার -4 হবে, একবার 3 হবে। এবার একটা জিনিস খেয়াল করে দেখো এখানে কিন্তু কোনো কিছুতেই মাইনাস নেই, তাহলে আমরা মাইনাসের নিয়ে কিন্তু কোনো কাজ করব না। কোনো কিছু কি আমাদের মাইনাসে আছে এখানে উত্তরে, কিছুই তো অপশানে মাইনাস নেই, তাহলে এটা আমরা নেব না, আমরা সেকের মান 3 নেব। এবার বলো তো সেক থিটা মানে কি, সাইন কস আর ট্যান আমি লিখলাম, এগুলোর মানে কি, সাইন মানে কি লম্ব বাই অতিভুজ, কস মানে ভূমি বাই অতিভুজ, আর ট্যান মানে লম্ব বাই ভূমি, বোঝা গেল। আর সেকের উল্টো, সরি কসের উল্টো হয় হচ্ছে সেক, কসের উল্টো হয়ে যাবে সেক। সেক মানে কি হয়ে যাবে ঠিক উল্টোটা, অর্থাৎ অতিভুজ বাই ভূমি, বোঝা গেছে। এবার দেখো এবার যদি সেক এ সমান সমান কি 3, এবার দেখো তাহলে আমরা বলতে পারি সেক এ সমান সমান 3/1। তাহলে একটা যদি ত্রিভুজ আমরা আঁকি, এটা ত্রিভুজ, দেখো সেক মানে কি, সেক মানে কি বলেছি আমি, অতিভুজ বাই ভূমি, তার মানে অতিভুজ কী হয়ে যাবে 3 হয়ে যাবে, আর ভূমি কী হয়ে যাবে আমাদের 1, ভূমি কী হয়ে যাবে 1। তাহলে আমাদের লম্ব কী হবে, আমরা সূত্র জানি না পিথাগোরাসের উপপাদ্য, যে লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার সমান সমান অতিভুজ স্কোয়ার, লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার সমান সমান অতিভুজের স্কোয়ার। তাহলে লম্ব স্কোয়ার আমাদের বের করতে হবে, মানে লম্ব বের করতে গেলে কী করতে হবে, দেখো লম্ব বের করতে গেলে অতিভুজের স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার, এটা কিসের মধ্যে আসবে, রুটের মধ্যে আসবে। এখানে তো স্কোয়ার ছিল, এটা রুটের মধ্যে আসবে। তাহলে এটাকে যদি আমরা সলভ করি, এখানে বসে অতিভুজ কত আমাদের 3-এর স্কোয়ার মাইনাস ভূমি মানে 1-এর স্কোয়ার, অর্থাৎ 3-এর স্কোয়ার 9 মাইনাস 1 অর্থাৎ 8, রুটের মধ্যে 8, তাহলে বাইরে আসলে 2√2, বোঝা গেল। তাহলে লম্ব কত হবে আমাদের 2√2, বোঝা গেছে এটুকু। এবার দেখো এবার কি বলেছে আমাদের, যে কট থিটার মান কত, কট এ সমান সমান কী হবে, দেখো ট্যানের উল্টো হয় কট, ঠিক আছে, ট্যানের উল্টো কী হয়ে যাবে কট, কট সমান সমান হয় ভূমি বাই
লম্ব। তাহলে ভূমি কত আমাদের 1 আর লম্ব কত আমাদের 2√2। সঠিক অ্যান্সার কোনটা হয়ে যাবে 1/2√2, অপশান এ হয়ে যাবে রাইট অ্যান্সার। বোঝাতে পারলাম? নেক্সট কোশ্চেন বলেছে এই যে এক্সপ্রেশনটা এটা একটা, আচ্ছা এটা কী ধরনের ইকুয়েশন? দেখো কোয়াড্রেটিক ইকুয়েশন, প্রথমটাই রাইট। কোয়াড্রেটিক পলিনোমিয়াল, দেখো পলিনোমিয়াল হচ্ছে বহুপদ তখন বলা হয় যখন সমান সমান 0 থাকবে তখন সেটা ইকুয়েশন হয়ে যায়, আর যখন সমান সমান 0, মনে করে 0 নেই, এটাকে আমরা বলতে পারি কোয়াড্রেটিক পলিনোমিয়াল। ঠিক আছে, তাহলে এখানে তো 0 আছে, তাহলে এটা কোয়াড্রেটিক ইকুয়েশন হবে, পলিনোমিয়াল হবে না। বহুপদ বলা হয় পলিনোমিয়াল মানে। কিউবিক ইকুয়েশন, কিউবিক পলিনোমিয়াল, দেখো কিউবিক মানে এক্সের পাওয়ার কিউব থাকতে হবে, কিন্তু নেই তো, এক্সের পাওয়ার কী আছে স্কোয়ার আছে, তার মানে এটা কোয়াড্রেটিক। বোঝা গেছে? তাহলে সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ। আচ্ছা এর মান বের করতে বলেছে, এখানে গড়মিল হয়ে গেছে, দেখো ডবল টাইপ হয়ে গেছে, একবার টাইপ করতে করতে কষ্ট হয়ে যায় তোমাদের জন্য, তাও তোমরা কেউ সাবস্ক্রাইব করো না। ওকে যাই হোক, বলেছে এক্স আর ওয়াইয়ের মান কত, দেখো টু দেওয়া আছে, তার মানে টু মানে কি ভাগ, আর অ্যাকচুয়ালি তো ভাগাহার, তাহলে 2x + 7y / 4x - 3y লিখতে পারি সমান সমান 8/3। এখান থেকে দেখো ডাইরেক্ট করে দেওয়া যায় যে 4 8 32 হবে, 32x, তার থেকে 3 2 6x বাদ দিলে 26x পড়ে থাকবে, সমান সমান ওইদিকে কী পড়ে থাকবে, ওইদিকে পড়ে থাকবে হচ্ছে আমার 3 8 24y আর 3 7 21y, 24 আর 21 হয়ে যাবে কত 45y। তাহলে x/y সমান সমান কত হয়ে যাবে 45/26 সমান সমান x/y মানে 45/26, এটা হয়ে যাবে রাইট অ্যান্সার। এবার যদি মনে হয় যে ডাইরেক্ট কীভাবে হলো বুঝতে পারিনি, আমি কিছুই করিনি, শুধুমাত্র স্টেপ জাম্প করেছি। দেখো এইভাবে যদি আমরা করি, কোনাকুনি গুণ করলে 4 8 32x - 24y সমান সমান 3 দিয়ে উপরে গুণ করলে 6x + 3 7 21y। দেখো 32x এপাশে আছে, 6x যদি এপাশে আসে তাহলে মাইনাস হবে, অর্থাৎ 26x পড়ে থাকবে, সমান সমান এই যে 21y আছে আর 24y ওপাশে গেলে প্লাস হয়ে যাবে, অর্থাৎ 45y। এই লাইনটাই তো চলে এসছে না, জাস্ট এই লাইনটা আমি লিখে নিই, মুখে মুখে করে দিয়েছি। নেক্সট বলেছে একটা জিনিসের দাম 275 টাকা, জিনিসের দাম মানে এখানে এমপি, ঠিক আছে, মার্ক প্রাইস, সেটিকে 5% ছাড়ে বিক্রি হয়, বিক্রেতা এর উপরে আবার 4.5% লাভ করে, তাহলে বিক্রেতা এটিকে কত টাকা দিয়ে কিনেছিল? কোনো সূত্র কোনো কিছুই লাগবে না, জাস্ট বেসিক নিয়মে আমরা সহজে করতে পারবো। দেখো একটা জিনিসের এমআরপি লেখা আছে 275 টাকা, সেটির উপরে 5% ছাড় দেওয়া হয়। দেখো ছাড় সবসময় না যেটা মার্ক প্রাইস থাকে তার উপরে দেওয়া হয়, তার মানে আমি 5% ছাড় দেওয়া মানে কি আমি 5% টাকা কম নিচ্ছি, তাহলে দেখতে হবে কত টাকায় বিক্রি করছি আমি। তাহলে 275-এর 5% বের করবো আগে, 5/100, 25 দিয়ে কাটলে এটা হয়ে যাবে 25 একে 25 25 11, 25 দিয়ে কাটলে 4, অর্থাৎ 55/4। এটাকে যদি তুমি ভাগ করো তাহলে হবে 4 × 52, 13.75। তার মানে এই টাকাটা আমি কম নিচ্ছি, তার মানে আমি মোট বিক্রি করছি কত টাকায়, লেখা ছিল 275 টাকা দাম, আমি 13.75 টাকা কম নিচ্ছি। তাহলে এখানে হয়ে গেল 25, হাতে 1, 3 1 4 আর কত হলে 5, 1 261.25 টাকা, এটা কি আমার সেলিং প্রাইস, ঠিক আছে, এসপি। এবার দেখো সেলিং প্রাইস কখন হয়, আমি লাভ করে তবে তো সেল করবো জিনিসটা, 100 টাকা দামে একটা জিনিস কিনেছি, তার উপরে আমি x টাকা আরও লাভ করতে হবে, তাহলে আমার সেলিং প্রাইস কত হয়ে যাবে 100 + x টাকা। 500 টাকা দিয়ে একটা জিনিস কিনেছি, এখানে আমার 40 টাকা লাভ করতে হবে, তাহলে আমার সেলিং প্রাইস কত হয়ে যাবে 540 টাকা। তার মানে সেলিং প্রাইসটা কীভাবে হবে, যে ক্রয় মূল্যের সাথে আমি আরও লাভটা জুড়ে দেবো, দেওয়ার পরে জিনিসটাকে বিক্রি করবো, সেটাই হয়ে যাবে আমার সেলিং প্রাইস। তাহলে এখানে যে সেলিং প্রাইস 261.25 আছে, এটা তো আমার লাভ নিয়েই, আবার লাভ কতটা করেছিল 4.5%, তার মানে আমি বলতে পারি 100 টাকায় জিনিসটা কেনা, তার সাথে আরও 4.5% লাভ হয়েছে, অর্থাৎ টোটাল আমার বিক্রয় মূল্য কত 104.5 টাকা, এটাই বিক্রয় মূল্য, এটাই তো বিক্রয় মূল্য, কিন্তু বইতে বলছে না, বইতে বলছে 261 এইটা, তাহলে আমি বলতে পারি 104.5, এটার মান লেখা আছে 261.25 এটা। তাহলে আমার 100-এর মান কত হবে, 100 মানে 261.25 ইন্টু 100 বাই হয়ে যাবে নিচে 104.5। বোঝা গেছে? এবার কাটাকাটি করতে হবে, পয়েন্ট তুলে দিলে নিচে 100 হবে, আর এর পয়েন্ট তুলে দিলে উপরে কী হয়ে যাবে 10 হয়ে যাবে। তাহলে আলটিমেটলি কাটাকাটি করলে দেখো 100 100 কেটে দিলাম, এবার 5 দিয়ে কাটলে, আচ্ছা এটা 11 দিয়ে কাটা যায়, ঠিক আছে, 11 দিয়ে ডাইরেক্ট আমরা কাটতে পারবো এটাকে। দেখো
11 দিয়ে কাটলে 9 11 99, থাকে হচ্ছে আমার এখানে 5, অর্থাৎ 5 55। আর এটাকে 11 দিয়ে কাটলে 11 দুগুণে 22, থাকে 4, 3 11 33, থাকে 8, 7 11 77, 5 11 55। আচ্ছা, এটাকে 5 দিয়ে কাটা যায়, 5 19 95, এটাকে 5 দিয়ে কাটলে 4 20, 5 4 20 হয়ে যাবে, থাকবে আমার 3, 5 7 35, থাকে 2, 5 5 25। আচ্ছা, এটাকে যদি 19 দিয়ে কাটি তাহলে হয়ে যাবে 25, ঠিক আছে, 19 দিয়ে কাটলে হয়ে যাবে 25। তাহলে 25 10 কত হয়ে গেলো আমাদের? 250 টাকা। আমাদের ক্রয় মূল্য কত ছিল? 250 টাকা। বোঝা গেছে। নেক্সট বলেছে 8 দাগের কোশ্চেন, 9375 টাকা একটা বার্ষিক সুদ, সেটা হচ্ছে 8%। অর্ধবার্ষিক মানে হাফ ইয়ারলি দেবে, 6 মাস অন্তর অন্তর সুদ দিতে হবে। চক্রবৃদ্ধি সুদ বলেছে 1 বছর পরে মোট প্রাপ্ত কত হবে। দেখো, সুদ দিতে হবে আমার বছরে 2 বার, তার মানে আমাদের এই যে পার্সেন্টেজ সেটাকেও 2 ভাগ করতে হবে। তাহলে এটা কী হয়ে যাবে আমাদের? 4% হয়ে যাবে। এবার বলেছে 1 বছর, 1 বছর মানে কি আমাদের 2 বার দিতে হবে, কারণ কি অর্ধেক বছর অন্তর দিতে হবে। অর্ধবার্ষিক বলে দিয়েছে 6 মাস অন্তর, তাহলে 1 বছরে কবার দিতে হবে? 2 বার, এটুকু ক্লিয়ার। তাহলে 4% মানে কি আমাদের? 4/100 কাটাকাটি করলে 1/25, মানে 25 টাকা কত হয়ে যাবে? 26 টাকা। আচ্ছা, এটা কতবার করতে হবে? বছরে 2 বার দিতে হবে, মানে 2 বারই তো দেবো আমরা, তাহলে স্কোয়ার করে দেবো। 3 বার হলে কিউব হয়ে যেত, তাহলে এটা 625/676। বলেছে মোট অর্থ। দেখো, যদি আমাদের 625 টাকা হতো তাহলে মোট অর্থ হয়ে যেত 676 টাকা, কিন্তু বলা আছে যে 9375 টাকা। তাহলে আমরা বলতে পারি 625-এর মান কত? 9375। তাহলে 676, এটার মান কত হবে? 9375 ইন্টু 676/625, কাটাকাটি করতে হবে। 25 দিয়ে, হ্যাঁ কাটে, 25 25 625, এটাকে 25 দিয়ে কাটলে 3 25 75, থাকে আমাদের ওখানে থাকলো 5 আর 13 18, 187 হবে এটা। 187 মানে 8 25 200, 7 25 দিতে হবে, 7 25 175, 12 5 25 125, 375। আচ্ছা, 25 দিয়ে এটা আবার কেটে যায়, 12 25 300, 12 আর 3 15। আচ্ছা, এটা দিয়ে এটা গুণ করতে হবে। দেখো, মেইনলি হচ্ছে তোমাদের এই কম্পাউন্ড ইন্টারেস্টে একটু গুণ ভাগ যোগ করতে হয়। তাহলে 6 15 90 0, থাকে আমার 9, 7 15 105, 105 আর 9 হয়ে যাবে 114, 114 4, লাস্টে 40 আসছে, মানে অপশান এ রাইট অ্যান্সার, আর কিছুই করা লাগবে না। ঠিক আছে, নেক্সট কোশ্চেন দেখো। বলেছে একটা ট্রাপিজিয়াম PQRS, এই যে একটা ট্রাপিজিয়াম PQRS, PQRS বলেছে PQ সমান্তরাল RS, মানে এই বাহুটা সমান্তরাল। ওকে, PQ 12 সেমি, PQ আমার 12 সেমি, RS বলেছে 22 মিটার, RS এটা হচ্ছে 22 মিটার। PQ এবং RS বাহুর মধ্যে ব্যবধান 14 মিটার। আচ্ছা, এদের যে লম্ব, অ্যাকচুয়ালি লম্ব বলে দিয়েছে 14 মিটার, এই যে ব্যবধান এটা কত? 14 মিটার। বলেছে দুটি ফসল সমান জমিতে চাষ হওয়ার কথা, প্রতিটি ফসলের জন্য কতটা জায়গা লাগবে। এইখানে যে ক্ষেত্রফলটা আমার বেরোবে এটাকে সমান দুভাগ ভাগ করতে হবে, ভাগ করে 2 রকমের ফসল লাগাতে হবে, তাহলে একটা ফসলের জন্য কতটা করে জায়গা থাকবে। অ্যাকচুয়ালি এখানে আমার আগে ক্ষেত্রফল বের করতে হবে। তাহলে এরিয়ার সূত্র কী হয় এর? হাফ ইন্টু সমান্তরাল বাহুর যোগফল ইন্টু উচ্চতা। তাহলে হাফ ইন্টু সমান্তরাল বাহুর যোগফল মানে 12 + 22 ইন্টু উচ্চতা মানে 14। তাহলে হাফ ইন্টু 12 আর 22 হয়ে যাবে 34, ইন্টু কত? 14। এটাকে যদি আমরা কাটাকাটি করি, 2 দিয়ে কাটলাম কত হয়ে গেল? 17। এইটা আমাদের কি টোটাল ক্ষেত্রফল, আমি গুণ করবো না আগে থেকে। দেখো, টোটাল ক্ষেত্রফল আমাকে কি বলেছিল? সমান দুভাগে ভাগ করতে। তাহলে সমান দুভাগে ভাগ করে দাও, 7 দুগুণে 14, 7 17 119, সঠিক অ্যান্সার হয়ে যাবে। নেক্সট দেখো, 10 দাগের কোশ্চেন কী বলেছে? বলেছে 2x² + 4x - 1 এই সমীকরণের মূলদ্বয়ের গুণফল ও যোগফলকে
নতুন সমীকরণের মূল ধরো এবং সেই সমীকরণটি নির্ণয় করো। বাপরে, আগে বোঝো কি বলেছে অঙ্কে। বলেছে এই যে সমীকরণটা লেখা আছে, এই সমীকরণের দুটো মূল থাকবে, জেনারেলি দুটো করে মূল থাকে। বলেছে এই সমীকরণের দুটো মূল আছে, সেই মূলদ্বয়ের গুণফল এবং যোগফল, মানে এটাকে এখান থেকে তোমার মূলের যোগফল এবং গুণফল বের করতে হবে। তাহলে যোগফল আমরা কি থেকে পাই? যোগফল সমান সমান কী বলি আমরা? মাইনাস বি বাই এ, আর গুণফল সি বাই এ। এটা গেল যোগফল আর গুণফল। দেখো বারবার আমি অনেকবার বলেছি কোনটাকে কি বলে। এক্স স্কোয়ারের সহগকে এ বলা হয়, এক্সের সহগকে বি বলা হয়, আর যেটা কনস্ট্যান্ট থাকে চিহ্ন সমেত সবগুলোই, সেগুলোকে সি বলা হয়। বোঝা গেছে? তাহলে মাইনাস বি বাই এ মানে মাইনাস বি কত আমাদের 4, 4 বাই এ মানে কত? এ মানে হচ্ছে 2, সমান সমান -2 হবে। এদিকে গুণফল বের করতে গেলে সি বাই এ, সি মানে -1, এ মানে 2, অর্থাৎ -1/2। তাহলে যোগফল আর গুণফল আমাদের বেরিয়ে গেল। এটাই হচ্ছে নতুন সমীকরণের মূল। তাহলে নিউ ইকুয়েশন, ঠিক আছে, নিউ ইকুয়েশনের মূল, অর্থাৎ একটা আলফা ধরি, একটা আলফা কত আমাদের -2 ধরে নাও, আর একটা বিটা ধরি আমরা, সেটাকে কি বলবো আমরা? -1/2। এই যে আমাদের নতুন মূল এইটা। এবার বলেছে এটা দিয়ে একটা সমীকরণ তৈরি করো। সমীকরণের স্ট্রাকচার এক্স স্কোয়ার মাইনাস আলফা প্লাস বিটা ইন্টু এক্স প্লাস আলফা ইন্টু বিটা। বোঝা গেছে? এবার এক্স স্কোয়ারের মতো এক্স স্কোয়ার রাখো, মাইনাস আলফা প্লাস বিটা মানে কি? -2 -1/2 এক্স প্লাস -2 ইন্টু 1/2, এটা মাইনাস। এবার কী হয়ে যাবে? এক্স স্কোয়ার, দেখো 2 আর হাফ, ঠিক আছে, এটাকে লসগু করা, 2 আর হাফ মানে কি? আড়াই। তো আড়াই মাইনাস মাইনাস কী হবে? -2.5। এবার এই মাইনাসটা বাইরে আসলে এই মাইনাসের সাথে গুণ হয়, প্লাস আড়াই মানে 5/2 এক্স প্লাস এই 2 কেটে গেল, আর মাইনাস কী হয়ে যাবে? মাইনাস মাইনাস কেটে যাবে, তাহলে পড়ে থাকবে এখানে +1। ঠিক আছে, কী পড়ে থাকবে? +1। এটা তো পুরোটাই কেটে গেছে, ইজ ইকুয়াল টু কী হয়ে যাবে? 0। দেখো এগুলোর সমান সব 0 হবে, ঠিক আছে, জিরোটা আমি দিতে ভুলে গেছি। তাহলে এবার দেখো ভগ্নাংশ তো রাখা যাবে না, তাহলে কী করবো? সবগুলো রাশির সাথে 2 গুণ করে দেবো। তাহলে এটার সাথে 2 গুণ করলে হয়ে যাবে 2x স্কোয়ার, প্লাস এটার সাথে 2 গুণ করলে 2 আর 2 কেটে যাবে, পড়ে থাকবে কি? 5x। এটার সাথে 2 গুণ করলে +2 সমান সমান 0-র সাথে 2 গুণ করলে 0। সঠিক অ্যান্সার হয়ে যাবে আমাদের অপশান এ, হয়ে যাবে রাইট অ্যান্সার। বোঝা গেছে? নেক্সট 11 দাগের কোশ্চেন বলেছে মিডিয়ান বলা আছে 12 আর মোড বলা আছে 15। তাহলে আনুমানিক সূত্র, দেখো এম্পেরিক্যাল রিলেশন, ঠিক আছে, মিন বের করতে বলেছে। সূত্রটা তোমাদের আগে জানানো হয়েছিল যে মোড সমান সমান 3 মিডিয়ান মাইনাস 2 মিন। ঠিক আছে, মোড সমান সমান 3 মিডিয়ান মাইনাস 2 মিন। তাহলে এখান থেকে যার মান সেটা বসিয়ে দাও। মিডিয়ান কত বলেছে? 12, আর মোড বলেছে 15। তাহলে 15 সমান সমান 3 গুণ 12 মাইনাস 2 মিন। তাহলে 15 আর 3 বারং 36, এ পাশে আসলে -36 সমান সমান -2 মিন। তাহলে 15 থেকে 36 চলে গেলে কত হয়ে যাবে? 21। -21 সমান সমান -2 মিন। মাইনাস মাইনাস কেটে দাও, আর 2 এ পাশে গেলে ভাগ হয়ে যাবে, অর্থাৎ মিন পড়ে থাকবে কত আমাদের? 21কে 2 ভাগ করলে এক একটা 10.5। 10.5 সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান ডি। বোঝা গেল? এখান থেকে তোমাদের মাথার মধ্যে রাখতে হবে এটা। ঠিক আছে, নেক্সট কোশ্চেন দেখো 12 দাগের কোশ্চেন বলেছে মোহনের বয়স রোহানের 150% এবং সোহানের বয়স 250%। তিনজনের মোট বয়স 60 বছর হলে রোহানের বয়স কত? এখানে দেখো ইংলিশটা ঠিক দেওয়া আছে, বাংলায় একটু সমস্যা হয়ে গেছে। আগে 150% মানে কি? 150/100, 0 কাটা, 5 দিয়ে কাটলে 3/2, আর এই ক্ষেত্রে 250 মানে 250/100 সমান সমান 0 কাটা, 5 দিয়ে কাটলে 5/2। বোঝা গেছে? এবার দেখো কি বলেছে, মোহনের বয়স রোহানের 150%। মোহন আছে, রোহান আছে, সোহান আছে। বলেছে মোহনের বয়স রোহানের 150%। তার মানে রোহানের বয়স যদি 2 হয় তাহলে মোহনের বয়স কত হয়ে যাবে? 3 হয়ে যাবে।
আর এখানে দেখো বলা আছে সোহানের বয়স রোহানের 250%। সোহানের বয়স রোহানের 250%। সোহানের বয়স এখানে হবে রোহানের, রোহানের 250%, মানে রোহানের বয়স যদি 2 হয় তাহলে সোহানের কত হয়ে যাবে? 5 হয়ে যাবে। দেখো সব অনুপাত ঠিকই দেওয়া আছে, আমার কারোর কম বেশি নেই। তাহলে 3 আর 2 5 আর 5 10। 10-এর মান কত বলা আছে? তিনজনের মোট বয়স 60 বছর। 1 মানে কত? 6 বছর। আমার চেয়েছে রোহানের বয়স, রোহান মানে আর অর্থাৎ 2, তাহলে 6 দুগুণে 12 বছর। অপশান বি হবে রাইট অ্যান্সার। বোঝা গেছে? নেক্সট। আচ্ছা, এটা খুব ভালো অঙ্ক। বলেছে একজন চোর 150 মিটার দূর থেকে একটি পুলিশ দেখতে পেল। চোরটি তৎক্ষণাৎ 13 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে দৌড়াতে শুরু করলো এবং পুলিশটি 14 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে তাকে তাড়া করলো। 6 মিনিট পর দৌড়ানোর পর তাদের মধ্যে দূরত্ব নির্ণয় করো। আচ্ছা দেখো, এটা মনে করো দূরত্বটা, ঠিক আছে? এখানে পুলিশ আছে আর এখানে চোর, ঠিক আছে? সিএইচ পুলিশ আর এপাশে চোর। এদের মধ্যে যে দূরত্বটা সেটা আছে 150 মিটার, ঠিক আছে? এটুকু ক্লিয়ার। এবার বলছে চোরটা 13 কিলোমিটার গতিবেগে দৌড়াতে শুরু করলো। চোর এদিকে দৌড়াচ্ছে 13 কিলোমিটার গতিবেগে, ঠিক আছে? 13 কিলোমিটার পার আওয়ার। এবার দেখো পুলিশ কি উল্টো দিকে দৌড়াবে? পুলিশ তো চোরকেই ধরবে না, তার মানে পুলিশের গতিবেগ কত দেওয়া আছে এখানে? 14 কিলোমিটার। 14 কিলোমিটার বেগে সেও এদিকেই দৌড়াচ্ছে। এবার আমি তোমাদের কি বলেছিলাম যে যখন দুটো গতিবেগ একই দিকে থাকবে, যখন দুটো গতিবেগ একই দিকে থাকবেন তখন আপেক্ষিক বেগ কী হয়ে যাবে? বিয়োগ হয়। আপেক্ষিক বেগ কত হয়ে যাবে? সেখানে বিয়োগ হয়ে যাবে। আপেক্ষিক বেগ কী হবে? বিয়োগ। তাহলে এখানে গতিবেগ কত হয়ে যাবে? গতিবেগ 14 - 13 = 1 কিলোমিটার প্রতি ঘন্টা। কতক্ষণ চলেছিল? বলেছে 6 মিনিট ধরে চলেছে, ঠিক আছে? দেখো অ্যাকচুয়ালি প্রতি ঘন্টায় পুলিশ 1 কিলোমিটার করে এগিয়ে যাচ্ছে চোরের থেকে, ঠিক আছে? চোর 1 ঘন্টায় 13 গেলে পুলিশ কত যাচ্ছে? 14 কিলোমিটার যাচ্ছে, তাই তো? তাই প্রতি ঘন্টায় পুলিশ কতটা করে এগোচ্ছে? 1 কিলোমিটার করে। এবার হচ্ছে 6 মিনিট পরে দৌড়ানোর পর 6 মিনিট দৌড় দাও আগে। দেখো 1 কিলোমিটার যাচ্ছে 1 ঘন্টায়, 1 ঘন্টা মানে কি? 60 মিনিট। 60 মিনিটে যাচ্ছে সে 1 কিলোমিটার, এটাকে মিটারে নিয়ে যাও, 1000 মিটার। ওকে, তাহলে বলেছে 6 মিনিট, তাহলে 6 মিনিট করো এখানে। 6 মিনিট মানে এদিকে কী হয়ে গেল? আমার 10 ভাগ হয়ে গেছে, এপাশেও 10 ভাগ করে দাও। তাহলে 10 ভাগ করলে কত হয়ে যাবে? 100 মিটার। 6 মিনিট পরে পুলিশটা কতটা এগিয়ে যাবে? 100 মিটার এগিয়ে যাবে, ঠিক আছে? চোরের থেকে 100 মিটার এগিয়ে যাবে। এবার দেখো আগে ওদের ডিস্টেন্স কতটা ছিল? 150 মিটার ছিল। পরে 6 মিনিট ধরে পুলিশ কতটা কভার করেছে? পুলিশ মাত্র 100 মিটার কভার করেছে। তাহলে এখনও ডিস্টেন্স কতটা পড়ে আছে? 50 মিটার। বোঝা গেল? আগে ছিল 150 মিটার দূরত্ব, তারপরে চোর দৌড়ানো শুরু করলো 13 কিলোমিটার প্রতি ঘন্টা, আর পুলিশ বাবু দৌড়ানো শুরু করলো 14 কিলোমিটার প্রতি ঘন্টা। এবার যেহেতু দুজনে একই দিকে দৌড়াচ্ছে তাহলে আমার আপেক্ষিক বেগ বিয়োগ হয়ে যাবে, মানে প্রতি ঘন্টায় যে স্পিডে দৌড়াচ্ছে সে 1 কিলোমিটার করে আগে চলে যাবে। বোঝা গেল? মানে 1 কিলোমিটার করে এগিয়ে যাবে। এবার দেখো এখানে আমার মিটারে দেওয়া আছে। এবার আমি কি করলাম যে আমার প্রতি ঘন্টায় যে সে 1 কিলোমিটার করে যাচ্ছে সেটাকে মিটারে কনভার্ট করছি আমি, যে 60 মিনিটে যাচ্ছে 1000 মিটার। তাহলে বলেছিল যে 6 মিনিট দৌড়ানোর পরে তাদের গতিবেগ কত? তাহলে আমি 60 মিনিটটাকে 6 মিনিটে নিয়ে আসবো 10 ভাগ করে, তাহলে আমার দূরত্বটাও 10 ভাগ হয়ে যাবে। তাহলে কী হলো? 100 মিটার এগিয়ে আসবে। এবার দেখো 6 মিনিট ধরে পুলিশ দৌড়ে দৌড়ে মাত্র 100 মিটার এরিয়া কভার করতে পেরেছে, মানে 100 মিটার যে দূরত্ব সেটা কভার করতে পেরেছে। কিন্তু শুরুতেই সেই দূরত্বটা কতটা দেওয়া ছিল? 150 মিটার দেওয়া ছিল না দূরত্বটা? তাহলে 6 মিনিটে সে 100 মিটার কভার করেছে, তাহলে এখনও বাকি আছে কত মিটার? তা 50 মিটার বাকি আছে। আশা করছি আমি বোঝাতে পেরেছি তোমাদের। নেক্সট কোশ্চেন। আচ্ছা, এই 32-এর মাথায় বার হবে, ঠিক আছে? 32-এর মাথায় বার হবে, বলেছে এটাকে P/Q রূপে প্রকাশ করো। অনেকবার বলেছি এইটাকে বার দেওয়া থাকলে তাকে খোলার নিয়ম কি? পুরো সংখ্যাটা একবার লিখে দিতে হবে, তার থেকে যেটার মাথায় বার নেই তাকে বাদ দিয়ে দাও, 4 বাদ দিয়ে দাও। আর টোটাল যতগুলো সংখ্যার মাথায় বার আছে ততগুলো 9, যতগুলোর মাথায় নেই ততগুলো 0। তাহলে কি পড়ে থাকলো? 428/990। এটাকে তো 2 দিয়ে কাটা যায়, 214/495। অপশান সি হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট। আচ্ছা, এর মান নির্ণয় করতে বলেছে। দেখো 5 সাথে কত হয়ে গেল? আমার 35 হয়ে গেল, এটা করে দিয়েছি। -23 দেখো এই মাইনাস দিয়ে এগুলো গুণ হবে, তাহলে 35-এর থেকে 20 বাদ যাবে, 35-এর থেকে 20 বাদ দিলে 15 পড়ে থাকবে, আর এই মাইনাস প্লাস হয়ে যাবে, অর্থাৎ 15 + x = আমি 42 লিখব। আবার এখানে 35 রাখছি, মাইনাস
দেখো 23, এই -15 মাইনাস হবে 23-এর থেকে, 23-এর থেকে 15 মাইনাস হলে আমার কত হয়ে যাবে 8, 8 হয়ে গেল। আর এই মাইনাস আর এই প্লাস গুণ হয়ে প্লাস মাইনাসে -x সমান সমান 42। তাহলে এবার দেখো 35-এর থেকে 8 বাদ যাবে, 35-এর থেকে 8 বাদ দিলে থাকবে আমার কত 27, মাইনাসে মাইনাসে প্লাস x সমান সমান 42। তাহলে x এর মান কত হয়ে যাবে আমার এখানে, ওপাশে গেলে বিয়োগ হয়ে যাবে 27 অর্থাৎ 15। অপশান এ হয়ে যাবে রাইট অ্যান্সার। বোঝা গেছে? নেক্সট। আচ্ছা, এটাও সোজা একদম কী বলে বীজগণিতের অঙ্ক। x - 1/x সমান সমান 8, x - 1/x সমান সমান যদি a হয় তাহলে x³ - 1/x³ এর মান হয়ে যাবে a³ + 3a। ঠিক আছে, এখানে কী দেওয়া আছে 8 দেওয়া আছে, তাহলে এটার x³ - 1/x³ এর মান বের করতে হবে। তাহলে 8-এর মান তুমি a ধরে নাও, তাহলে কী লেখা ছিল যে a³ + 3a, তাহলে এটা হয়ে যাবে 8-এর কিউব প্লাস 3 × 8। 8-এর কিউব আশা করছি জানা আছে সবার, 512 প্লাস 24 অর্থাৎ 536। সঠিক অ্যান্সার হয়ে যাবে 536। বোঝা গেছে? নেক্সট। ABC এবং PQR ত্রিভুজে AB সমান সমান AC। আচ্ছা, দুটো ত্রিভুজ আগে এঁকে নিই। ABC PQR বলেছে AB সমান সমান AC অর্থাৎ এই বাহুটা সমান। ওকে, কোণ C সমান সমান কোণ P, কোণ C সমান সমান কোণ P। খিচিমিচি লেখার জন্য বোঝাও যায় না, আমার হাতের লেখাটা এরকম। PQ, কোণ C সমান সমান কোণ P, আবার হচ্ছে কোণ B সমান সমান কোণ Q, কোণ B সমান সমান কোণ Q। ওকে, হায় ভগবান, এটা মোয়ে হয়ে গেল। এক সেকেন্ড, এই অটোমেটিক মোছার এটা না বন্ধ করতে হবে, অনেক দিন ধরে দেখছি যে শুধু অটোমেটিক মুছে যায়। আচ্ছা, সি কোণের মান পি এর সমান, বি কোণের মান বলেছে কিউ এর সমান। দেখো, যখন দুটো করে কোণ আমার সমান হয়ে যাবে তখন অটোমেটিক্যালি তৃতীয় কোণের মানও কিন্তু আমাদের সেম হয়ে যায়। ঠিক আছে, তাহলে এ কোণ সমান সমান বরাবর আর এর সমান হয়ে যাবে। বোঝা গেছে? কারণ ত্রিভুজের বড় ত্রিভুজ হোক আর ছোটো ত্রিভুজ হোক, ব্যাকা হোক আর সোজা হোক, ত্রিভুজের তিনটে কোণের মান আমাদের 180 ডিগ্রি হয়। তাহলে দুটো কোণ যেহেতু সমান হয়ে গেছে তাহলে তৃতীয় কোণ অটোমেটিক সমান হয়ে যাবে। আর কি বলা আছে? আর কিছু বলা নেই। দেখো, যেহেতু এই বাহুটা সমান, তাহলে অবশ্যই আমার ত্রিভুজ সমদ্বিবাহু ত্রিভুজ হবে। সমদ্বিবাহু ত্রিভুজের ইংলিশ হচ্ছে আইসোস্কেলস। ঠিক আছে, এটা হচ্ছে সমদ্বিবাহু। বলেছে আর নাইদার কনগ্রুয়েন্ট নট আইসোস্কেলস, মানে সমদ্বিবাহু নয় বলছে এটাতে, তাহলে এটা তো আমাদের ভুল। বলেছে নট আইসোস্কেলস, এটাও ভুল, কারণ সমদ্বিবাহু তো হয়ে যাচ্ছে, দুটোই তো সমদ্বিবাহু ত্রিভুজ আমার, দুটো নয়, মানে এই বাহুটা তো সমদ্বিবাহু, তাহলে সমদ্বিবাহু আমার থাকবে। এবার বলেছে এটাও সমদ্বিবাহু, এটাও সমদ্বিবাহু। এটা বলেছে কনগ্রুয়েন্ট মানে হচ্ছে সর্বসম, আর এটা বলেছে নট কনগ্রুয়েন্ট মানে সর্বসম নয়। দেখো, এটা হচ্ছে তোমার সর্বসম হবে না। দেখো, সর্বসম এই কারণেই হবে না, কারণ দেখো সর্বসম সম্পর্কে কিন্তু কোনো কিছু বলাই নেই, সিমিলার হতে পারে। কারণ দেখো, দুটো করে কোণের মান আমার সমান দেওয়া আছে, বাই ডিফল্ট তৃতীয় কোণের মানও আমাদের সমান হয়ে যাবে, সেই জন্য সিমিলার হতে পারে, কিন্তু সর্বসম হবে না। এই যে ত্রিভুজটার এটার দুটো বাহু সমান বলে আছে, কিন্তু এটার কি বাহু সম্পর্কে কিছু বলা আছে, তাই আমরা একে সর্বসম বলতে পারি না। আর সিমিলারের কথা তো এখানেও বলা নেই, তাহলে কী হয়ে যাবে? আইসোস্কেলস হয় বাট নট কনগ্রুয়েন্ট। ঠিক আছে, এটা হয়ে যাবে রাইট অ্যান্সার। অপশান ঠিকই আছে, অপশান 18 দাগের কোশ্চেন দেখো। বলেছে এক্স তার মাসিক আয়ের 16% ভ্রমণে, 40% খাদ্য সামগ্রীতে এবং 14% চিকিৎসায় খরচ করার পরে আরও এত টাকা বেঁচে আছে। তাহলে টোটাল সে কত খরচ করছে? 16 আর 14 30 আর 40 70%, তাহলে তার কাছে পড়ে থাকছে কত? 30%। এই 30% টাকাই হয়ে যাচ্ছে তোমার 9630। তাহলে বলেছে বছরে উপার্জন কত, তার বছরে উপার্জন জিজ্ঞাসা করছে। দেখো, এক মাসে 30% টাকা সে জমাচ্ছে, তাহলে 100% মানে কতটা টাকা সে আয় করে আগে বের করে নিই। 9630 ইন্টু 100/3, 0 দিয়ে 0 কাটলাম, 3 দিয়ে কাটলে 3 2 1 অর্থাৎ 32112 32,100 টাকা সে প্রতি মাসে জমাচ্ছে, প্রতি মাসে কামাচ্ছে।
তাহলে এদের উপার্জন বছরে করতে গেলে 12 দিয়ে গুণ করে দাও, 12কে 12 2, হাতে থাকে 1, 12 দুগুণে 24 আর 1 25, 3 12 36 আর 2 38, ঠিক আছে, 3,85,200 টাকা। অপশান ডি হয়ে যাবে রাইট অ্যান্সার। বোঝা গেল? নেক্সট, দুটি সংখ্যার লসাগু গসাগুর অনুপাত 3:1, তার মানে বলতে পারি 3x একটা আর একটা কি হয়ে যাবে x, এবং তাদের গুণফল লসাগু এই গুণ করে দাও, 432 দেওয়া আছে, এখান থেকে কী হয়ে যাবে 3x² = 432, x² = 3 দিয়ে ভাগ করলে 432কে যদি আমরা 3 দিয়ে ভাগ করি তাহলে দেখো 3 × 39, 3 × 14 42, 144 হয়ে যাবে। তাহলে এক্সের মান কত হয়ে গেল আমার 12, এক্সের মান 12 মানে কি সংখ্যা দুটো কী কী ধরেছিলাম আমরা 3x আর x, তাহলে একটা হয়ে যাবে 36 আর একটা হয়ে যাবে 12। বোঝা গেছে? সঠিক অ্যান্সার হয়ে যাবে এ। সোজা সোজা কোশ্চেন। কোশ্চেন নাম্বার 20 বলেছে একজন দোকানদার তার পণ্যের চিহ্নিত মূল্য ক্রয় মূল্যের চেয়ে কত শতাংশ বেশি রাখতে হবে যাতে চিহ্নিত মূল্যের ওপর 8% ছাড় দেওয়ার পরেও সে 15% লাভ পায়। একটা বেশ মোটামুটি লেভেলের অঙ্ক, ঠিক আছে। এবার দেখো, সূত্র লাগবে না। একটা দোকানদার তার পণ্যের চিহ্নিত মূল্য ক্রয় মূল্যের চেয়ে কত শতাংশ বেশি রাখতে হবে। চিহ্নিত মূল্য মানে এমপি সিপির থেকে কত শতাংশ বেশি রাখতে হবে যাতে সে এই এমপির উপর এর উপরে 8% ছাড় দেবে, ঠিক আছে, এসপি হবে। 8% ছাড় দেওয়ার পরেও সে লাভ করবে। দেখো সিপির উপরে লাভ করা হয়, কতটা লাভ করবে 15%। বোঝা গেছে? অঙ্ক কী বলতে চেয়েছে এটুকু বুঝেছো? যে সে বলেছে যে ক্রয় মূল্যের থেকে মার্ক প্রাইস কত শতাংশ সে বেশিতে লিখবে যাতে তার সেলিং প্রাইস মানে মার্ক প্রাইসের উপর 8% ছাড় দেবে, ছাড় দেওয়ার পরেও সে 15% লাভ করতে পারবে। তাহলে আমরা শর্টকাটে কীভাবে করব? দেখো বলেছে কি যে 15% লাভ পায়। লাভ সবসময় কিসের উপর হয়? ক্রয় মূল্যের উপরে লাভ হয়। লাভ কিসের উপরে হয়? ক্রয় মূল্য। তার মানে সিপি যদি আমার 100 টাকা হয় তাহলে 15% লাভ মানে কি 15 টাকা এক্সট্রা বিক্রি করতে হবে। তার মানে আমার এসপি কত হয়ে যাবে সেক্ষেত্রে? 115 টাকা। এটুকু বোঝা গেছে? দেখো এইসব ভুলে যাও। বলেছে সে 15% সে লাভ পাবে। 15% লাভ পেতে গেলে তাকে 100 টাকার জিনিস, যেটা ক্রয় মূল্য ধরছি আমি 100 টাকা, 100 টাকা যদি ক্রয় মূল্য হয় তাকে 15 টাকা বেশিতে বিক্রি করতে হবে। অর্থাৎ টোটাল এসপি কত হয়ে যাবে আমার? 115 টাকা। কমপ্লিট, একটা স্টেপ কমপ্লিট হয়ে গেল। তাহলে এখানে আমরা পেলাম আমাদের এসপি কত? 115 টাকা। এবার দেখো এসপিটা আমরা, এসপি মানে কি সেলিং প্রাইস, আমরা বিক্রি করি কখন? যখন মার্ক প্রাইসের উপর একটা ছাড় দিই আমরা কাস্টমারকে। দেখো এই মার্ক প্রাইসের উপর ছাড় দিয়েছে কতটা? 8%। 8% ছাড় দেওয়ার পরে কত হয়েছে? 115 টাকা হয়েছে। তাহলে যদি এমপি যদি এবার 100 ধরি আমি, সেলিং এবার কস্ট প্রাইস বাদ দিয়ে দাও, এমপি যদি আমার 100 ধরি তাহলে এখান থেকে দেখো আমি ছাড় দিয়েছি কত? 8%। তার মানে আমি বলতে পারি 92% মানেই হচ্ছে 115 টাকা। এমপি আমার 100 টাকা, এখান থেকে 8% ছাড় দিয়েছি, তার মানে আমি বেচেছি কত টাকা? 92%-এ বেচেছি। তাহলে 92% বেচেছি মানে কত? 115 টাকায় বেচেছি। সেলিং প্রাইস তো 115। তাহলে বলেছিল যে মানে আমি এবার বের করতে পারব মার্ক প্রাইস কত দেওয়া আছে। 92%-এর মান যদি 115 হয় তাহলে 100% বা যেটা আমাদের এমপি সেটা কত হবে বের করি? 115 × 100/92। আচ্ছা, 4 দিয়ে কাটলে 4 দুগুণে 8, 23, আর এটা 4 দিয়ে কাটলে 25, আর এটা কাটলে হয়ে যাবে 5। তাহলে 5 25-এ 125। দেখো আমরা কস্ট প্রাইস কত ধরেছিলাম প্রথমে? সিপি 100 টাকা। এমপি বা মার্ক প্রাইস কত বেরিয়েছে আমাদের? 125 টাকা। 125 বেরিয়েছে। তো কী চেয়েছে আমাদের? যে একজন দোকানদার তার চিহ্নিত মূল্য ক্রয় মূল্যের চেয়ে কত শতাংশ বেশি লিখবে। কত শতাংশ বেশি হচ্ছে এখানে আমাদের? 25 টাকা বেশি হচ্ছে। কতর থেকে? 100 থেকে বেশি হচ্ছে। তাহলে আমি 100 দিয়ে গুণ করে দিয়ে পার্সেন্টেজ বেরিয়ে যাবে, অর্থাৎ 25% বেশি লিখতে হবে। বোঝা গেল? কত পার্সেন্ট বেশি লিখতে হবে? 25%। নেক্সট কোশ্চেন দেখো, বলেছে এত সেমি 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 বিশিষ্ট একটা বাক্স তৈরি করতে হবে, কত বর্গ সেন্টিমিটার প্লাস্টিক শিট লাগবে। ঠিক আছে, এত সেমি সেমি একটা বাক্স তৈরি করতে হবে, কত সেন্টিমিটার প্লাস্টিক শিট লাগবে। আচ্ছা, অ্যাকচুয়ালি এটা কি একটা তোমাদের আয়তঘন আঁকতে হবে আগে। দেখো একটা আয়তঘন আগে এঁকে নিই। আয়তঘন কোনটা? এটা। মনে করি এরকম, এই যে একটা আয়তঘন, বুঝতে পারছো? দৈর্ঘ্য বলেছে 5 সেমি। বাপরে,
দৈর্ঘ্য 5 সেমি, প্রস্থ বলেছে 10 সেমি, উচ্চতা বলেছে 15 সেমি। এই আয়তনের একটা বর্গ সেন্টিমিটার মানে একটা বাক্স তৈরি করতে হবে। কত বর্গ সেন্টিমিটার প্লাস্টিক শিট আমাদের লাগবে। ওকে, অ্যাকচুয়ালি এর সমগ্রতলের ক্ষেত্রফল বের করতে হবে। গত ভিডিওতেও বলেছিলাম, আজকেও বলছি, সমগ্রতলের ক্ষেত্রফলের সূত্র কি? এর সমগ্রতলের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে 2 ইন্টু LB প্লাস BH প্লাস HL। কেন আসে জানো? এটা ছোট্ট করে বলে দিই। দেখো, এই সামনেরটুকু শুধু দেখো, এই সামনে যেটুকু আছে এটুকু কি একটা আয়তক্ষেত্র। আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি? লেন্থ, লম্ব আর ব্রেথ। লেন্থ ইন্টু ব্রেথ বলা হয়, বা লেন্থ ইন্টু উচ্চতা বলছি এখানে আমরা। দেখো আচ্ছা ঠিক আছে, বাদ দাও এটা। এইখানে যেভাবে দেওয়া আছে আমরা সেভাবে আগে বুঝি। এটা মনে করো L, আর এইটা মনে করো ব্রেথ। ঠিক আছে, যেটাকে যা ধরেছি সেটাকে তাই বলি। আর এটা মনে করো হাইট, এটা ব্রেথ আর এটা হচ্ছে হাইট। দেখো আগে নিচেরটাই আসো। নিচে যে ফ্লোর যেটা আছে, ফ্লোর এটা কি একটা আয়তক্ষেত্র। তাহলে এর ক্ষেত্রফলের সূত্র কী হয়ে যাবে? লেন্থ ইন্টু ব্রেথ অর্থাৎ LB। তাহলে এরকম কটা আছে? দুটো আছে না? তাহলে আমি কি বলতে পারি? 2LB। দেখো নিচের ফ্লোর আর উপরের ছাদ একদম সেম। এবার সামনের দিকে আসো। সামনে যেটুকু আছে এটা কি একটা উচ্চতা, উচ্চতা কেন বলছি, এটাও তো একটা আয়তক্ষেত্র। ক্ষেত্রফলের সূত্র কি? L ইন্টু এইচ। L ইন্টু এইচ কটা আছে এরকম? দেখো সামনে একটা আছে, পিছন দিকে একটা আছে, সেম টু সেম। তাহলে 2LH বলতে পারি আমরা। আবার সাইডে আসো। এই যে সাইডের যেটা দেখো, সাইডে এটাও একটা আয়তক্ষেত্র, সেম জিনিস এপাশেও একটা আছে এই পাশের সাইডে। তাহলে এটা কি আমাদের BH, B ইন্টু এইচ। এটাও দেখো দুটো আছে, তাহলে 2BH। তাহলে এগুলো যদি আমি যোগ করে দিই তাহলে আমি সমগ্রতলের ক্ষেত্রফল পেয়ে যাব। যোগ করতে গেলে 2 আমরা কমন নিই আর বাকিগুলো লিখে দিই। এইভাবেই হচ্ছে আমরা তোমার আয়তঘন সমগ্রতলের ক্ষেত্রফল বের করি। সূত্র মুখস্থ করার জিনিস না, ঠিক আছে? এইসব সূত্র জাস্ট বানানোই চাই। আর তুমি নিজে বানাতে পারলে তোমার মাথার মধ্যে এমনিই থাকবে। তাহলে বসিয়ে দাও এদের মান। 2-এর মধ্যে 2 থাকলো। LB, L কত? 5 ইন্টু 10 প্লাস 10 ইন্টু 15 প্লাস HL অর্থাৎ 15 ইন্টু 5। 2 গুণ 50 যোগ 150 যোগ 75 অর্থাৎ 275। 275কে 2 দিয়ে গুণ করলে হয়ে যাবে 550। ঠিক আছে, 550 সেমি স্কোয়ার। অপশান এ হয়ে যাবে রাইট অ্যান্সার। প্রদত্ত তথ্যে গড় এবং বহুলকের মধ্যে পার্থক্য। দেখো গড় মানে হচ্ছে মিন। ঠিক আছে, লিখে দিচ্ছি আগে। বহুলক মানে হচ্ছে মোড বলা হয়, ঠিক আছে। আর মধ্যমা মানে মিডিয়ান বলা হয়। গড় এবং বহুলকের মধ্যে পার্থক্য বলেছে 72। ঠিক আছে, গড় এবং বহুলকের মধ্যে পার্থক্য বলেছে 72। আর গড়, মধ্যমা ও বহুলকের একটি মধ্যে যে অভিজ্ঞতামূলক সম্পর্ক আর এই যে সূত্রটা আছে সেটার কথাই বলছে। ওই সূত্রটা ব্যবহার করে গড় এবং মধ্যমার মধ্যে পার্থক্য নির্ণয় করো। আগে সূত্রটা কি আছে? মোড সমান সমান 3 মিডিয়ান মাইনাস 2 মিন। মোড সমান সমান 3 মিডিয়ান মাইনাস 2 মিন। আমার কিসের পার্থক্য বের করতে বলেছে? আমাকে বের করতে বলেছে যে গড় এবং মধ্যমা। গড় এবং মধ্যমা অর্থাৎ মোড এবং মিডিয়ানের মধ্যে পার্থক্য বের করতে বলেছে। গড় এবং মধ্যমা, আচ্ছা মিডিয়ান এবং মিনের মধ্যে পার্থক্য বের করতে বলেছে। দেখো এ পাশে যে মোড আছে এখানে তুমি একটা মিন বাদ দিয়ে দাও। কী লিখবো আমরা? মোড মাইনাস মিন। আমি এখান থেকে একটা মিন বাদ দিয়েছি, তাহলে আমার এপাশ থেকেও একটা মিন বাদ হবে। তাহলে যা যা লেখা আছে আগে লিখে নিই। 3 মিডিয়ান মাইনাস 2 মিন মাইনাস মিন। দেখো দুপাশ থেকে একটা একটা করে মিন বাদ দিয়ে দিয়েছি, তার মানে আলটিমেটলি আমার সব কিছুই বাদ হয়ে গেল। সব কিছু বাদ মানে এই মিন আর এই পাশের মিন তো কেটে যায়, কোনো ভ্যালু নেই, তাহলে আমি কিছুই করিনি। এবার যদি লিখি মোড মাইনাস মিন সমান সমান কী বলতে পারি আমরা? 3 মিডিয়ান মাইনাস, দেখো এ পাশের দুটো মিন আর এ পাশের একটা মিন, তাহলে কী হয়ে যাবে? -3 মিন। দেখো এ পাশে আমরা মিন কেন বিয়োগ করলাম? দেখো এখানে বলে দিয়েছিল যে গড় এবং বহুলকের মধ্যে পার্থক্য, ঠিক আছে।
এবার বলছে গড় আর বহুলকের মধ্যে পার্থক্য, তার মানে কি গড়টা তোকে তোমার আগে নিয়ে আসতে হবে। তাহলে এখান থেকে যদি গড় আমি আগে নিয়ে যাই, দেখো গড় তো মাইনাসে আছে, তাহলে এখান থেকে তুমি কি করবে, তুমি একবার মাইনাস দিয়ে গুণ করে দেবে। তাহলে এখানে যদি একটা মাইনাস দিয়ে গুণ করি, এপাশেও একটা মাইনাস দিয়ে আমি গুণ করতে হবে আমায়। এই দেখো মাইনাস দিয়ে গুণ করা মানে ব্র্যাকেটে দিয়ে দিলাম। এবার করো, তাহলে এপাশে কি পড়ে থাকবে আমার, মাইনাস মোড প্লাস মিন সমান সমান মাইনাস 3 মিডিয়ান প্লাস 3 মিন। বোঝা গেল? তাহলে এটাকে তুমি সোজা করে লেখো, মিন মাইনাস মোড, ঠিক আছে, সমান সমান 3 মিন মাইনাস 3 মিডিয়ান। এখান থেকে দেখো মিন আর মোডের যে পার্থক্য সেটা আমার বলে দিয়েছে 72। তাহলে এখানে আমি 72 লিখে দেবো, সমান সমান এখান থেকে 3 কমন নিতে পারি, পড়ে থাকবে কি আমার মিন মাইনাস মিডিয়ান। 3 যদি এই পাশে আসে ভাগ হয়ে যাবে, অর্থাৎ 24। 72কে 3 ভাগ করলে কত হয়, 24 হবে। এটা সমান সমান কী পড়ে থাকলো এখানে, মিন মাইনাস মিডিয়ান। আমার চেয়েছে কি গড় এবং মধ্যমার মধ্যে পার্থক্য, দেখো গড় এবং মধ্যমার মধ্যে পার্থক্য কত, 24। সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান এ। বোঝাতে পারলাম? নেক্সট বলেছে যে এর একটা সম্ভাব্য মান কত হবে। যেহেতু সম্ভাব্য বলেছে, আমরাও সম্ভাব্য নিয়েই করব। 530 কিন্তু কারোর রুট মানে কারোর স্কোয়ার হয় না, কিন্তু 529 তো হয়। তাহলে আমরা এটাকে 530কে আমরা 29 লিখব, ঠিক আছে, 529 লিখব। তাহলে রুটের মধ্যে 529 মানে বাইরে আসলে কত হয়ে যাবে, 23 প্লাস 85/24 ইন্টু 4 মাইনাস 255 কারোর রুট হয় না। তাহলে এটাকে আমরা 529 নিয়েছি, এটাকে নেব 256। 256 তো 16 আমরা জানি, ভাগ হয়ে যাবে কত, 3। 4 দিয়ে কাটলে 6। এবার দেখো 85কে কি 6 দিয়ে ভাগ করা যায়, যায় না। তাহলে আমরা কি করব, 85কে না 84 লিখে নেব। 85 জায়গায় আমরা কী নেব, 84। তাহলে 84 নিলে 6 14 হয়ে যাবে। 84 নিলে কত হয়ে যাবে, 14 হয়ে যাবে। তাহলে এখান থেকে কি হয়ে যাবে, দেখো 14, দেখো কাটাকাটি করলে কত হয়ে যাবে, এটা 14 হবে। দেখো 14 থেকে 16 বাদ দিলে কত হয়ে যাবে, -2। আর 21 থেকে -2 বাদ দিলে হয়ে যাবে আমাদের, সরি 23 থেকে -2 চলে গেলে 21। এটা ভাগ 3, এই যে 3 পড়ে আছে, তাহলে আলটিমেটলি কী হয়ে যাবে, 7 অ্যান্সার। দেখো অ্যাপ্রক্সিমেট নিয়ে করতে বলেছে, আমরা অ্যাপ্রক্সিমেট নিয়েই করব। অপশানে দেখবে অপশানগুলো তোমাদের খুব কাছাকাছি থাকে না, অপশানগুলো এরকম দূর দূরই থাকে। নেক্সট, একটি সমান্তরাল প্যারালালোগ্রাম মানে সমান্তরাল চতুর্ভুজ আর কি। এর তোমাদের থিওরি কি, এর বিপরীত বাহুগুলো সবসময় সমান হয় এবং সমান্তরাল। এই বাহু সমান সমান্তরাল, এই বাহু সমান সমান্তরাল। এ বি সি ডি, এডি এবং এসি, এডি এবং এসি মধ্যবিন্দুগুলিকে সংযুক্তকারী রেখার দৈর্ঘ্য 2 একক। এডি বাহু তো দেখতে পাচ্ছি, এসি বাহু এটা, অর্থাৎ এখান থেকে একটা কোনো মানে হয়। এক সেকেন্ড ওয়েট করে আরেকবার আঁকাতে হবে। ঠিক আছে, কী কী আছে, এ বি সি আর এটা ডি। আচ্ছা বলেছে এই বাহুটা, এখানে একটা বাহু হবে, বুঝিয়ে দিচ্ছি দেখো। বলেছে এডি, অর্থাৎ এই যে এডি এবং এসি এর মধ্যবিন্দুগুলোকে, আচ্ছা এদের আবার মধ্যবিন্দু, এই যে সংযোগকারী যে রেখাটা হবে তার দৈর্ঘ্য বলেছে 2 একক। বলেছে সমান্তরাল গ্রামের পরিধি যদি 20 একক হয় তাহলে এবির দৈর্ঘ্য নির্ণয় করো। এবির দৈর্ঘ্য বের করতে বলেছে। দেখো এখান থেকে ত্রিভুজের মধ্যবিন্দু থিওরি তোমাদের মনে রাখতে হবে। ত্রিভুজের মধ্যবিন্দু থিওরি কী আছে, যে দুটি বাহুর মধ্যবিন্দু যখন আমি যোগ করি, দুটো বাহুর মধ্যবিন্দু যখন আমি যোগ করি তখন সেটা তৃতীয় বাহুর সমান্তরাল, সমান নয়, তৃতীয় বাহুর সমান্তরাল এবং অর্ধেক হয়ে যাবে। তৃতীয় বাহুর, দেখো তৃতীয় বাহু এটা সমান্তরাল হবে এবং অর্ধেক হবে, অর্থাৎ এটা যদি 2 হয় তাহলে এটা কত হয়ে যাবে, 1 ইউনিট হয়ে যাবে। অনুপাত কত হবে, এটা 2:1 হবে, এটা 2 হলে এটা কত হয়ে যাবে, 1 হয়ে যাবে।
এবং এটা কি মধ্যবিন্দু, ঠিক আছে, মানে এই বাহুটা সমান হয়ে যাবে। সরি, এটা তো একটাই বাহু, পুরো বাহুটার অর্ধেক অর্ধেক, এটা অর্ধেক এটা অর্ধেক। তাহলে বলেছিল যে এইটা 2, মানে মিডিলেরটা 2, তাহলে এটা কী হয়ে যাবে, ডবল হয় সব সময়, অর্থাৎ এটা কত হয়ে যাবে আমার 4। এই বাহুটার কত আমার 4, এই বাহুটা 4 একক হলে এই বাহুটা কত একক হবে, এটাও 4, কারণ সামান্তরিক বা সমান্তরাল যেটা আমি আঁকিয়েছি চতুর্ভুজ, তার বিপরীত বাহুগুলো সমান এবং সমান্তরাল। তাহলে এটা 4 হলে এটাও 4। আমাকে বলেছে যে সমান্তরালগ্রামের পরিধি মানে কি, 4টে যে বেড়া তার টোটাল দৈর্ঘ্য কত, 20। এখান থেকে আমি এটা 4 এটা 4 অর্থাৎ 8 পেয়ে গেছি। তাহলে এখান থেকে 8 বাদ দিয়ে দাও, বাকি আছে কি 12। এই 12 ইউনিট আমার কি এটা এবং এই বাহু, এই দুটো বাহুর মধ্যে ভাগ হবে। তাহলে এক একটা বাহু কত করে পাচ্ছে, 6 ইউনিট করে। তাহলে কি বলতে পারি, এ বির দৈর্ঘ্য, দেখো এ বি, আচ্ছা এ বির দৈর্ঘ্য জানতে চেয়েছে, তাহলে এ বির দৈর্ঘ্য হয়ে যাবে কত আমার 4 ইউনিট। এ বির দৈর্ঘ্য কত হয়ে যাবে, 4 ইউনিট। আমি ভাবছিলাম হয়তো এ বির দৈর্ঘ্য চেয়েছে কিনা, ঠিক আছে ভালোই হলো, সব পুরোটাই বের করে দেখিয়ে দিলাম। তাহলে এ বির দৈর্ঘ্য কত হয়ে যাবে, 4 ইউনিট। আচ্ছা, আজকের লাস্ট কোশ্চেন, দেবেন্দ্র আর ঈশ্বর, বাবা সবাই দেবতা। আচ্ছা দেবতা নয়, দেবেন্দ্র একটি কাজ 20 দিনে করে, আর ঈশ্বর ওই একই কাজ 25 দিনে করে। তাহলে আমার টোটাল কাজ কত হয়ে যাবে, 100। দেবেন্দ্রের কাজের ক্ষমতা প্রতিদিন 5 ইউনিট করে, ঈশ্বরের কাজের ক্ষমতা প্রতিদিন 4 ইউনিট করে। বলেছে যদি দেবেন্দ্র কাজটি শুরু করে এবং একদিন অন্তর অন্তর তারা কাজ করে, প্রথম দিন কে কাজ করবে, দেবেন্দ্র, দ্বিতীয় দিন কে কাজ করবে, ঈশ্বর 4 ইউনিট করে। তাহলে দুজনে দুদিনে, টোটাল দুদিনে কত ইউনিট কাজ করবে, 9 ইউনিট কাজ করবে। দুদিনে কত ইউনিট কাজ করবে, তাহলে 9 ইউনিট কাজ করবে। আমার টোটাল কাজ করতে হবে কতটা, 100 ইউনিট। তাহলে প্রথম দিন দেবেন্দ্র শুরু করলো, তারপরের দিন ঈশ্বর করবে, তাহলে দুদিনে এরা করবে 9 ইউনিট কাজ। এটুকু ক্লিয়ার। 9 ইউনিট কাজ করতে তাদের দিন কত লাগে, 2 দিন লাগে। আমার কত ইউনিট কাজ করতে হবে, 100 ইউনিট, টোটাল কাজ আমার 100 ইউনিট। এবার 9-এর মাল্টিপিল 100-র কাছে যাবে, ঠিক আছে। দেখো আমরা 99 পর্যন্ত যেতে পারি, কত গুণের, 11 গুণ। তাহলে দিনও আমার কি আরও 11 গুণ হয়ে যাবে, অর্থাৎ 22 দিন। তার মানে 99 ইউনিট কাজ করতে তাদের 22 দিন সময় লেগে গেল। এখানে লিখলাম 22 দিন সময় লেগে গেছে। দেবেন্দ্র শুরু করেছিল, ঈশ্বর শেষ করলো। এবার আমার 1 ইউনিট কাজ পড়ে আছে, এই 1 ইউনিট কাজ কে করবে, আবার দেবেন্দ্র শুরু করবে, অর্থাৎ 1/5। তাহলে আমার টোটাল সময় লাগবে, এদিকে ছিল 22 দিন আর এদিকে প্লাস 1/5, এটা করলে 22 পূর্ণ 1/5 দিনই হয়। এই দিনটা টোটালটা লাগবে কাজটা কমপ্লিট করতে। বোঝা গেল, সঠিক অ্যান্সার হয়ে যাবে আমার, হরে কৃষ্ণ, একটাও তো নেই। তাহলে অ্যাকচুয়ালি বি হবে রাইট অ্যান্সার, ঠিক আছে, এটা 1 হবে, 22 পূর্ণ 1/5 দিন। বোঝা গেছে। সো থ্যাংক ইউ ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য, আলটিমেটলি তোমাদেরই লাভ। তো যারা চ্যানেলে নতুন আছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিও কেমন লাগলো, ক্লাসগুলো করে তোমাদের উপকার আদৌ হচ্ছে কিনা একটু কমেন্ট বক্সে জানিয়ে দিও, আর যদি ভালো লাগে ভিডিও লাইক করতে পারো। আচ্ছা, এই টোটাল ক্লাসের পিডিএফ, ক্র্যাক ইওর জব, বারবার বলছি এই টেলিগ্রাম চ্যানেল তোমরা জয়েন করে নাও, এখানে কিন্তু প্রতিটা পিডিএফ আমি সলিউশনের সঙ্গে আপলোড করে দিই। আর যারা চ্যানেলে নতুন আছো সাবস্ক্রাইব করতে বললাম, করে দিও যদি ভালো লাগে। তো তোমাদের সাথে দেখা হচ্ছে পরের ভিডিওতেই, থার্ড শিফটের কোশ্চেন নিয়ে আসছি পরের দিনই। তো ততক্ষণের জন্য বাই বাই।